বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, বার বিজেএস এমসিকিউ প্রিপারেশন যারা নিচ্ছেন তাদের জন্য আমাদের এই উদ্যোগ। আমরা আসন্ন বার এবং বিজেএস পরীক্ষায় যে সকল যে সকল আইন থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনার আজকে আমরা পিনল কোড থেকে আলোচনা করব। পিনল কোডের সেকশন 99 খুবই একটি ইম্পর্টেন্ট সেকশন। এখান থেকে অনেকগুলো এমসিকিউ হতে পারে। তো কি কি এমসিকিউ হতে পারে সেটা জানার আগে আমি আলোচনা করবো যে এই সেকশনে আসলে কি বলা হয়েছে। এখানে উম, যে জিনিসটা বলা হয়েছে, আত্মরক্ষার আহ, সীমাবদ্ধতা দেওয়া হয়েছে। আত্মরক্ষার সীমাবদ্ধতা অর্থাৎ যে সকল কাজের বিরুদ্ধে আমরা রাইট অফ প্রাইভেট ডিফেন্স দাবি করতে পারবো না, এই জিনিসগুলো বলা হয়েছে। তো এইখানে অনেকগুলো বিষয়ের কথা বলা হয়েছে। তার মধ্যে আহ, অন্যতম যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আহ, সরকারি কোনো কর্মকর্তার কাজের বিরুদ্ধে রাইট অফ প্রাইভেট ডিফেন্স দাবি করা যাবে না। বলা হয়েছে দ্যার ইজ নো রাইট অফ প্রাইভেট ডিফেন্স against any act which does not reasonably cause the apprehension of death or of grievous hurt if done or attempted to be done by a public servant acting in good faith under the color of his office। অর্থাৎ যখন কোনো সরকারি কর্মকর্তা আহ কোনো তার অফিসিয়াল কাজ করতে গিয়ে যতক্ষণ না তার কাজ কারো মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা জায়গায় ততক্ষণ পর্যন্ত সেই সরকারি কর্মকর্তার কাজের বিরুদ্ধে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যাবে। দ্যাট ইজ, আহ, ধরেন একজন পুলিশ অফিসার যদি কোনো ভিকটিমের মাথায় পিস্তল ঠেকায়, তাহলে তিনি স্বভাবতই আহ, আশঙ্কা করতে পারেন যে এই পুলিশ অফিসার অ্যাট এনি মোমেন্ট ক্যান শুট মি। তখন কিন্তু তিনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন, এক্সারসাইজ করতে পারবেন। কিন্তু পুলিশ অফিসার যদি এরকম পিস্তল তাক না করে, তাহলে এবং তিনি তার অফিসিয়াল কাজ করেন, হয়তো কোথাও মিটিং করতে নিষেধ করছেন, কোথাও মিছিল করতে নিষেধ করছেন, হ্যাঁ, অথবা মৃদু লাঠি চার্জ করছেন, এই ধরনের কাজের বিরুদ্ধে কিন্তু রাইট অফ প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করা যাবে না। তাহলে সরকারি কর্মকর্তার কৃত কাজ যতক্ষণ না মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা জায়গায় ততক্ষণ পর্যন্ত রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইউজ করা যাবে না। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট ক্যাটাগরি। তাহলে এরপর হলো সরকারি কর্মকর্তার নির্দেশ। যেমন ধরেন একজন এসপি সাহেব আছেন বা একজন পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তিনি যদি কোনো অধস্তন আহ, কর্মীকে, অর্থাৎ কনস্টেবলকে বা এসআই কে কোনো নির্দেশ দেন, অথবা কোনো এসআই কোনো পুলিশের কনস্টেবলকে নির্দেশ দেন ফায়ার করার জন্য, এবং এই ফায়ারের ক্ষেত্রে যিনি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার নির্দেশে কোনো কাজ করেন, সেই কাজ যতক্ষণ না মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা জাগে ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। যেমন ধরেন কোর্টের একজন স্টাফ, নাজির সাহেব দখলদিহি করতে গেলেন, দখলি পরোয়ানা জারি করতে গেলেন। এখন এই দখলদিহি কার্য করতে গিয়ে নাজির সাহেব তো কোর্টের আদালতের আদেশে গেছেন, সেইখানে তিনি যা কিছুই করেন এর বিরুদ্ধে আহ, অর্থাৎ দখলদিহি সম্পর্কিত যা কিছুই কাজ করেন এর বিরুদ্ধে কোনো রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু নাজির সাহেব যদি কাউকে মারার হুমকি মেরে ফেলার চেষ্টা করে, অথবা এমন ভাবে আঘাত করে যাতে কারো গুরুতর আঘাত হওয়ার আশঙ্কা দেখা দেয়, তখন কিন্তু ভিকটিম এটার তার রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করে সে আঘাতটা প্রতিহত করতে পারবে। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, সরকারি কর্মকর্তা কৃত কাজ মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা না থাকলে তার বিরুদ্ধে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যাবে না। একইভাবে সরকারি কোনো কর্মকর্তার নির্দেশে অপর কোনো ব্যক্তি কর্তৃক কৃত কাজ মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা না থাকলে তার বিরুদ্ধে হত্যার অধিকার প্রয়োগ করা যাবে না। তৃতীয়ত হলো, যদি আইনের সুযোগ লাভের যথেষ্ট সময় থাকে, দিস ইজ দ্য থার্ড পয়েন্ট। যদি আইনের আশ্রয় লাভের যথেষ্ট সুযোগ থাকে, তাহলে সেখানেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। যেমন ফর এক্সাম্পল,
কেউ একাধিক ব্যক্তি এসে আজ সন্ধ্যাবেলা বললো যে আমাকে 5 লাখ টাকা চাঁদা দিবি কালকে সকালের মধ্যে, না হলে তো লাশ ফেলায় দেবে। এখন এই কথা হুমকি দিয়ে চলে গেল চাঁদাবাজরা। এখন যাকে হুমকি দেওয়া হলো তার কিন্তু যথেষ্ট সময় আছে, আগামীকাল সকাল পর্যন্ত। এর মধ্যে তিনি যদি পুলিশকে ইনফর্ম না করেন, আর তিনি যদি পিস্তল নিয়ে রেডি থাকেন যে ঠিক আছে আয়, আগামীকাল সকালবেলা দেখবো নি। আবার সকালবেলা চাঁদাবাজরা গেল চাঁদা চাইতে, তখন অমনি হি ড্রোস হিজ পিস্তল অ্যান্ড ফায়ার অ্যাট দ্য extortionate. In such a situation, the right of private defense cannot be claimed by the shooter, as because he had a lot of scope, lot of time to have to recourse to the lawful authority, that is পুলিশের সাহায্য নিতে পারতেন, কিন্তু তিনি নেননি। আইনুর আশ্রয় লাভের একটা সুযোগ ছিল কিন্তু নেননি। না নিয়ে তিনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করছেন যে কেন আমার কাছে চাঁদা চাইতে আসলো, কেন আমাকে মারধর করলো। অমনি তিনি ইয়া করতে পারবেন না। আরেকটা জিনিস এখানে বলা হয়েছে 99-এ, সেটা হলো প্রয়োজনের অতিরিক্ত ক্ষতি করে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যাবে না বা ক্লেম করা যাবে না। প্রয়োজনের অতিরিক্ত যখন, যেমন ধরেন কেউ বাঁশের লাঠি কাঠের চালা নিয়ে মারতে উদ্যত হলো, এখন ভিকটিম যদি তাকে যে ধারালো চাপাতি দিয়ে আঘাত করে অথবা পিস্তল দিয়ে তাকে গুলি করে, তাহলে দিস উড নট বি ট্রিটেড অ্যাজ প্রপোর্শনেট, প্রপোর্শনেট অ্যাকশন। এটা আনুপাতিক হবে না। বাঁশের লাঠি কাঠের চেলা দিয়ে তারা করছে, ভিকটিম তাকে ঠিক অনুরূপ ঢিল ছুটতে পারে, বা বাঁশের লাঠি কাঠের চেলা দিয়ে তিনিও তার মোকাবেলা করতে পারেন। দিস ইজ কল্ড প্রপোর্শনেট। কিন্তু ভিকটিম যদি পিস্তল দিয়ে ফায়ার করে অথবা ধারালো অস্ত্র দিয়ে অফেন্ডারকে আঘাত করে, তাহলে দ্যাট উড নট বি কনসিডার্ড অ্যাজ প্রপোর্শনেট অ্যাকশন। তাহলে দিস ইজ অ্যানাদার ব্যারিয়ার। তাহলে সেকশন 94 এর যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে প্রায় 4টা জিনিস আমরা এখানে দেখতে পারবো যে এই সকল ক্ষেত্রে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যাবে না বা ক্লেম করা যাবে না। তার ফার্স্ট ওয়ান, আই রিপিট অ্যাগেইন, সরকারি কর্মকর্তার কাজ যদি মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা না থাকে, তাহলে রাইট অফ প্রাইভেট ডিফেন্স ক্লেম করা যাবে না। দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান, সরকারি কর্মকর্তার নির্দেশে অপর কোনো ব্যক্তি কর্তৃক কৃত কাজ মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা না দেওয়া গেলে কখনোই রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যাবে না, এক্সারসাইজ করা যাবে না। দ্য থার্ড ওয়ান, প্রয়োজনে আহ, আইনের আশ্রয় লাভের যদি সুযোগ থাকে, সেই আইনের আশ্রয় লাভের সুযোগকে কাজে না লেগিয়ে যদি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করা যায়, তাহলে সেটাও আইনে অ্যাকসেপ্টেবল হবে না। আর ফোর্থ ওয়ান, প্রয়োজনের অতিরিক্ত ক্ষতি করলে সেখানেও আইনের প্রাইভেট ডিফেন্স ক্লেম করা যাবে না। তাহলে এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন হতে পারে, এই 4টা দিয়ে আলাদা আলাদা ভাবে 4টা প্রশ্ন হতে পারে, এবং প্লাস এরকম ভাবে আসতে পারে যে কোন আইনের অধীনে রাইট অফ প্রাইভেট ডিফেন্স এর সীমাবদ্ধতা দেওয়া হচ্ছে, লিমিটেশন দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে হোয়াট আর দ্য লিমিটেশন এগেনস্ট দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স, এইভাবে একটা প্রশ্ন আসতে পারে। বা রাইট অফ প্রাইভেট ডিফেন্স এর লিমিটেশন গুলো কোথায় দেওয়া আছে, সেকশন 99 এভাবে আসতে পারে। বা এই 4টা আলাদা আলাদা সেগমেন্ট দিয়ে কোশ্চেন হতে পারে। তাহলে যারা বিজিএস দেবেন, এই কোশ্চেনটা, এই সেকশনটা মুখস্থ রাখতে হবে। এবং বিজিএস প্রিপারেশনের ক্ষেত্রে অনেক সময় সেকশন তুলে দেওয়া হয় বা ব্ল্যাঙ্ক রাখা হয় সেকশনের, এই জন্য আপনার প্রিপারেশনটা একটু কড়াকড়ি নিতে হবে, একটু বেশি নিতে হবে। আর যারা বার এমসিকিউ প্রিপারেশন নিচ্ছেন, তাদের যেভাবে স্বাভাবিকভাবে করলে হবে, যেরকম এই 4টা ব্যারিয়ার আছে, 4টা লিমিটেশন আছে, কোন আইনে আছে 99-এ, এই জিনিসগুলো সাধারণভাবে করলে হবে। However, these are the limitation. These are the limitation against the right of private defense. এরপরে আসেন সেকশন 100। এখানে বলা হয়েছে পেনাল কোডে যে কখন শরীর রক্ষায় মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে। শরীর রক্ষায় মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে। তাহলে এখানে আহ, যখন একজন অফেন্ডার কাউকে আঘাত করতে আসবে, তখন ভিকটিম ঠিক কোন কোন অবস্থা দাঁড়ালে
তিনি অ্যাসাইলেন্টের আততায়ীকে বা যিনি অপরাধী তার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে সেটা বলা হয়েছে। তা প্রথমটা এখানে বলা হয়েছে such an assault as may be reasonably cause the apprehension that death will otherwise be the consequence of such assault। প্রথমটা হলো যে এমন আঘাত করছে যাতে ভিকটিমের মনে হয় যে মৃত্যুই হবে তার স্বাভাবিক পরিণতি। এই জন্য তখন তিনি যে কোনো আঘাত করতে পারবেন, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে যে আক্রমণ যৌক্তিকভাবে মৃত্যুর আশঙ্কা জানায়, এরকম আঘাতকে প্রতিহত করার ক্ষেত্রে যে কোনো আঘাত সহ মৃত্যু ঘটানো যায়। দ্বিতীয়ত যে জিনিসটা বলা হয়েছে এখানে যে such an assault as may reasonably cause the apprehension that gives that grievous hurt will otherwise be the consequence of such assault। হ্যাঁ, এখানে সেকেন্ডলি যেটা বলা হয়েছে যে এমন আক্রমণ যেটা যৌক্তিকভাবে গুরুতর আঘাতের আশঙ্কা জাগায়, তাহলে এক্ষেত্রেও একজন ব্যক্তি কি করতে পারবে, ভিকটিম অফেন্ডারকে যে কোনো আঘাত এমনকি মৃত্যু ঘটাতে পারে। তৃতীয়ত হলো যদি কেউ কোনো মহিলাকে ধর্ষণের উদ্দেশ্যে আক্রমণ করে, সেক্ষেত্রে ধর্ষণের যিনি মানে কি ধর্ষণ যাকে করার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে তিনি নিজেকে বাঁচানোর জন্য ধর্ষকের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে, যে কোনো আঘাত সহ মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। হুম, এখানে বলা হয়েছে an assault with the intention of committing rape। ধর্ষণ করার উদ্দেশ্যে যদি এমন আক্রমণ করা হয় তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি ধর্ষণের আশঙ্কা করছেন তিনি ধর্ষকের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। ফোর্থলি যেটা বলা হয়েছে সেটা হলো an assault with the intention of gratifying unnatural lust। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে অস্বাভাবিক কামনা, যেমন বলাৎকার হতে পারে, চরিতার্থ করার যে আক্রমণ, সেক্ষেত্রেও ভিকটিম যে কোনো আঘাত সহ মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। পঞ্চমত যে জিনিসটা এখানে বলা হয়েছে সেটা হলো যে an assault with the intention of kidnapping or abducting। তাহলে অপহরণ বা অপবাহনের বা আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে অপহরণকারী বা বহনকারীর যে কোনো আঘাত সহ মৃত্যু ঘটানো যেতে পারে। ষষ্ঠত যে জিনিসটা এখানে বলা হয়েছে সেটা হলো an assault with the intention of wrongfully confining a person। wrongful confinement এটা আপনি জানেন, মানে অন্যায়ভাবে অবরুদ্ধ করা, under circumstances which may reasonably cause him to apprehend that he will be unable to have recourse to the public authorities of his release। এটা আমরা গুম যাতে করা হয় এই ধরনের অর্থে বুঝতে পারি যে কোনো চর অঞ্চলে বা কোনো বন জঙ্গলে বা এমন কোনো জায়গায় বন্দি করে রাখা হলো, আয়না করে রাখা হলো, যেখান থেকে তার মনে হতে পারে যে আমি আর কখনোই মনে হয় আইনানুগ কর্তৃপক্ষের আশ্রয় লাভ করতে পারবো না, আমি হয়তো বাঁচতে পারবো না। তখন এরকম গুমের শিকার ব্যক্তি বা যাকে অবৈধভাবে কোনো মানে রংফুলি কনফাইন করা হয়েছে তিনিও তার যে ক্যাপটিভেটর, যে তাকে বন্দি করে রেখেছে তার যে কোনো আঘাত সহ মৃত্যু ঘটাতে পারে। তাহলে এখান থেকে নানাভাবে প্রশ্ন আসতে পারে। প্রথমত হলো যে আহ, কোন ধারায় বলা হয়েছে যে আক্রমণকারীকে বা অপরাধীকে আঘাত সহ যে কোনো মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে, এইভাবে আসতে পারে। উত্তর হবে 100 ধারা। তারপরে খুব যেটা খুবই নর্মাল আসতে পারে সেটা যে কত ধরনের আঘাতের জন্য, কত ধরনের অপরাধের জন্য অপরাধীকে ভিকটিম যে কোনো আঘাত সহ মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এবং এখানে যে 6টা আঘাতের কথা বলা হয়েছে, 6টা সিচুয়েশনের কথা বলা হয়েছে, এগুলো যারা বিজিএস দেবেন তাদেরকে মুখস্থ রাখতে হবে, এই সেকশন পাশে লিখে রাখবেন মুখস্থ। আর যারা বিজিএস দেবেন তারা নর্মাল, সরি, যারা বার দিবেন তারা নর্মালি এই 6টা সিচুয়েশন মনে রাখলে হবে। কখনো কখনো বারে এরকম আসতে পারে যে নিম্নের কতটি কারণে ভিকটিম অপরাধীকে আঘাত সহ মৃত্যু পর্যন্ত ঘটানো যেতে পারে, এইভাবে সহজভাবে কোশ্চেনটা আসতে পারে বারের জন্য।
আর বিজিএস এর জন্য এই যে ছয়টা হচ্ছে, এই ছয়টা দিয়ে ভিন্ন ভিন্ন কোশ্চেন হতে পারে। হুম। এবং এগুলো সেন্টেন্স আকারে ইউজ করে কোশ্চেন, প্রবলেম কোশ্চেন হতে পারে। সো আপনাকে এই সেকশনটা মুখস্থ রাখতে হবে। তো দিস ইজ অল টু নাইট। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, আপনাদের কে কোত্থেকে আলোচনাগুলো শুনছেন যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন। আমরা অনলাইন বা প্রফেশনাল ট্রেনিং কোর্স পরিচালনা করে থাকি। আপনারা ভবিষ্যতে যখন আইনজীবী হতে চাইবেন, তাহলে আপনারা অল্প সময়ে দক্ষ আইনজীবী হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, অথবা আমাদের সাবস্ক্রাইব করতে পারেন। আমরা বিজিএস বার অনলাইন কোচিং পরিচালনা করে থাকি এবং অনলাইন টেস্ট, এমসিকিউ এবং রিটেন টেস্ট করে থাকি। আপনাদের যদি আমাদের লেকচার ভালো লাগে, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি ঘরে বসে আপনার এমসিকিউ প্রিপারেশন আপনি নিতে পারবেন। এবং হয়তো আপনি অন্য কোনো কারণে পড়ছেন, আপনার মানে ইয়াটা প্রিপারেশনটার ডেপথ কতটুকু বা কতটুকু ভালো হয়েছে এটা পরীক্ষা করার জন্য আমাদের অনলাইন কোশ্চেন দিতে পারেন। আমাদের মানে প্রচুর অনলাইন কোশ্চেন আছে এমসিকিউ টেস্টের জন্য। আপনারা সেই অনলাইন ঘরে বসেই এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এমনকি আপনি রিটেন পরীক্ষার জন্য যখন প্রিপারেশন নেবেন, ঘরে বসে আপনি রিটেন এক্সাম দিতে পারবেন। আমরা ডক্স এর মাধ্যমে আপনাকে ঘরে বসে ডক্স শেয়ার করে দেবো, আপনি সেখান থেকে বসে আমাদের রিটেন পরীক্ষার উত্তর লিখে দিতে পারবেন। বা আমরা আপনার সেই উত্তরটা সঠিক হয়েছে কিনা সেটা আমরা চেক করতে পারবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও on behalf of Batullah Academy. Thank you.